আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি ফ্ল্যাশ আওয়ারের নিয়মিত আয়োজন শেয়ার বাজার পরিস্থিতি ও দিনের বিশেষ সংবাদ বুলেটিন নিয়ে করা আজকের শেয়ার বাজার অনুষ্ঠানে। পুঁজিবাজার ও দেশ বিদেশের সর্বশেষ সংবাদ জানাতে আপনাদের সাথে আছি আমি নঈমুদ্দিন। শুরুতে জানিয়ে দিচ্ছি দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের আজকের দিনের সর্বশেষ অবস্থা। সপ্তাহের প্রথম কর্মদিবস রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জের মূল্য সূচকের ইতিবাচকতায় লেনদেন শেষ হয়েছে। আজ ডিএসইতে আগের দিনের তুলনায় লেনদেন বেড়েছে। অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সূচক বাড়লেও লেনদেন কমেছে। ডিএসইতে আজ টাকার পরিমাণ লেনদেন হয়েছে 443 কোটি 80 লাখ টাকার শেয়ার ও ইউনিট, যা আগের দিন থেকে 21 কোটি 16 লাখ টাকা বেশি। বৃহস্পতিবার লেনদেন হয়েছিল 822 কোটি 63 লাখ টাকার। এদিন ডিএসই প্রধান মূল্য সূচক ডিএসইএক্স 49 পয়েন্ট বেড়ে অবস্থান করছে 5024 পয়েন্টে। অপর দুই সূচকের মধ্যে ডিএসই 30 সূচক 21 পয়েন্ট এবং ডিএসইএস বা সরিয়া সূচক 15 পয়েন্ট বেড়েছে। রোববার ডিএসইতে মোট 354টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে 154টি, দর কমেছে 120টি এবং দর অপরিবর্তিত রয়েছে 80টি কোম্পানির। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সার্বিক সূচক সিএএসপিআই বেড়েছে 161 পয়েন্টে। সিএসইতে লেনদেন হয়েছে 24 কোটি 61 লাখ টাকার শেয়ার। সিএসইতে মোট 256টি কোম্পানির ও মিউচুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে 135টি, দর কমেছে 76টি এবং অপরিবর্তিত রয়েছে 45টি। পুঁজিবাজারের তালিকাভুক্ত কোম্পানিগুলোর কিছু গুরুত্বপূর্ণ তথ্য এখন জানিয়ে দিচ্ছি। পুঁজিবাজারের টেকসই উন্নয়নের জন্য বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন 15,000 কোটি টাকার দুইটি আলাদা তহবিল গঠনের যে প্রস্তাব বাংলাদেশ ব্যাংককে দিয়েছে, তার জন্য বিকল্প পথ বা মডেল নিয়ে ভাবছে কেন্দ্রীয় ব্যাংক। ব্যাংকের কর্মকর্তারা বলছেন, বিএসইসির প্রস্তাবের পর বিষয়টি নিয়ে উচ্চ পর্যায়ে আলোচনা হচ্ছে। বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক মোহাম্মদ সিরাজুল ইসলামও এমনটি জানিয়েছেন। তিনি বলেন, বিএসইসির প্রস্তাব নিয়ে বাংলাদেশ ব্যাংকের নীতি নির্ধারকরা নিয়মিত আলোচনা চালিয়ে যাচ্ছেন। তিনি বলেন, সরাসরি তহবিলের অর্থ যোগানের পথে যেতে চায় না কেন্দ্রীয় ব্যাংক, তাই ঋণ বিতরণের বিকল্প মডেল নিয়ে ভাবছি আমরা। সিদ্ধান্ত চূড়ান্ত হলে জানাবেন বিএসইসিকে। দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের সদস্যভুক্ত 15টি সিকিউরিটিজ হাউসের আর্থিক বিবরণী তথ্যে গরমিল পেয়েছেন পুঁজিবাজার নিয়ন্ত্রণ সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন। এই 15 হাউসের 2018 সালের 30 জুন সমাপ্ত হিসাব বছরের বার্ষিক আর্থিক বিবরণীতে তথ্যের গরমিল পাওয়া গেছে। সিকিউরিটিজ হাউসগুলো হচ্ছে শ্যামল ইকুইটি ম্যানেজমেন্ট, একে খান সিকিউরিটিজ, ক্রেস্ট সিকিউরিটিজ, এমএএম সিকিউরিটিজ, শহীদুল্লাহ সিকিউরিটিজ, জে রহমান প্রাইভেট হাওলাদার ইকুইটি সার্ভিসেস, কে সিকিউরিটিজ অ্যান্ড কনসালটেন্ট, মিডওয়ে সিকিউরিটিজ, পার্কওয়ে সিকিউরিটিজ, স্টক অ্যান্ড বন্ড, বিআরবি সিকিউরিটিজ, আকিজ সিকিউরিটিজ এবং এ&ডব্লিউ সিকিউরিটিজ লিমিটেড। এ বিষয়ে বিএসইসির কর্মকর্তারা জানান, যেসব সিকিউরিটিজ হাউসের হিসাব বিবরণী তথ্যের গরমিল রয়েছে, সেগুলোর বিরুদ্ধে কমিশন ব্যবস্থা নেবে। এইমস বাংলাদেশ লিমিটেড একাধিক স্কিম বিশিষ্ট বহুমাত্রিক মিউচুয়াল ফান্ড গঠন ও বাজারজাতকরণ করার সিদ্ধান্ত নিয়েছে। প্রতিষ্ঠানটি এইমস রেজেকশন মিউচুয়াল ফান্ড নামে নতুন মিউচুয়াল ফান্ড বাজারে আনবে। গত 3 ডিসেম্বর বৃহস্পতিবার এইমস বাংলাদেশ পরিচালনা পর্ষদের সভায় এই মিউচুয়াল ফান্ড গঠনের সিদ্ধান্ত হয়েছে। জানা গেছে, প্রস্তাবিত ফান্ডটির বিভিন্ন আকারে ও বৈশিষ্ট্য বিশিষ্ট একাধিক বেমেয়াদী ও মেয়াদী স্কিম থাকবে ও ওভার দ্য কাউন্টার, যেগুলো 2021 সালের প্রথম প্রান্তিক নিয়মিত বিরতিতে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের অনুমোদন সাপেক্ষ হবে। ফান্ডটির একক উদ্যোক্তা ও সম্পদ ব্যবস্থাপক হিসাবে থাকবে এইমস অব বাংলাদেশ লিমিটেড। সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি ফান্ডটির ট্রাস্টি এবং ব্র্যাক ব্যাংক হেফাজতকারীর ভূমিকা পালন করবে। এই ফান্ডটি হবে গত এক দশকে প্রথম এইমস প্রবর্তিত, যা একসাথে 2 দশক পর নিজ নামে প্রবর্তিত ফান্ড। পুঁজিবাজারের তালিকাভুক্ত কোম্পানি আফতাব অটোমোবাইলস এর 3 পরিচালক শেয়ার কেনার ঘোষণা দিয়েছে। কোম্পানির সর্বমোট 15,12,575টি শেয়ার কিনবে তারা। আফতাব অটোসের পরিচালক সাদুল ইসলাম 4,78,663টি শেয়ার
কোম্পানির আরেক পরিচালক সাইফুল ইসলাম 5,55,249টি শেয়ার এবং খালেদা পারভীন নামের অন্য পরিচালক 4,78,663টি শেয়ার কিনবে। আগামী 30 কর্মদিবসের মধ্যে উল্লিখিত পরিমাণ শেয়ার ক্রয় করা হবে। দেশবন্ধু পলিমার লিমিটেডের বিশেষ সাধারণ সভা ও বার্ষিক সাধারণ সভার তারিখ পরিবর্তন করা হয়েছে। অনিবার্য কারণবশত দেশবন্ধু পলিমার লিমিটেডের 4তম এজিএম ও 14তম এজিএম 24 ডিসেম্বর পরিবর্তে 30 ডিসেম্বর ডিজিটাল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত হবে। উত্তরা ব্যাংকের পরিচালনা পর্ষদ সহযোগী প্রতিষ্ঠান ইউবি ক্যাপিটাল অ্যান্ড ইনভেস্টমেন্টকে বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে। জানা যায়, সহযোগী কোম্পানিটি শুরু থেকে কোনো কার্যক্রম নেই, তাই স্বেচ্ছায় কোম্পানিটিকে বন্ধ করতে চায় উত্তরা ব্যাংক। আর উত্তরা ব্যাংক নিয়ন্ত্রক সংস্থা সব নিয়ম মেনেই সহযোগী কোম্পানিকে বন্ধ করতে পারবে। পুঁজিবাজারের তালিকাভুক্ত 5 কোম্পানির শেয়ার লেনদেন চালু হবে সোমবার। কোম্পানিগুলো হচ্ছে ইয়াকিন পলিমার, সমতা লেদার কমপ্লেক্স, ম্যাক্সংস স্প্রিনিং, জিবিবি পাওয়ার ও এমআই সিমেন্ট লিমিটেড। আজ রোববার রেকর্ড ডেটের কারণে কোম্পানিগুলোর শেয়ার লেনদেন বন্ধ রয়েছে। এর আগে কোম্পানিগুলো স্পট মার্কেটে শেয়ার লেনদেন সম্পন্ন করেছে। পুঁজিবাজারের তালিকাভুক্ত 3 কোম্পানির শেয়ার লেনদেন আগামীকাল সোমবার রেকর্ড ডেটের কারণে বন্ধ থাকবে। কোম্পানিগুলো হলো ফার্মা এইড, প্রিমিয়াম সিমেন্ট ও এসএস স্টিল লিমিটেড। এর আগে কোম্পানিগুলো শেয়ার স্পট মার্কেটে লেনদেন শুরু করে। স্পট মার্কেটে কোম্পানিগুলোর লেনদেন শেষ হবে আজ। রেকর্ড ডেটের পর আগামী 8 ডিসেম্বর মঙ্গলবার থেকে কোম্পানিগুলোর শেয়ার লেনদেন চালু হবে। পুঁজিবাজারের তালিকাভুক্ত 2 কোম্পানির রেকর্ড ডেটের আগে আগামী কাল 7 ডিসেম্বর সোমবার স্পট মার্কেটে যাচ্ছে। কোম্পানিগুলো হচ্ছে রিজেন্ট টেক্সটাইল ও আরডি ফুড লিমিটেড। কোম্পানিগুলো আগামী 8 ডিসেম্বর মঙ্গলবার স্পট মার্কেটে লেনদেন শেষ হবে। কোম্পানিগুলোর রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী 9 ডিসেম্বর বুধবার। রেকর্ড ডেটের কারণে ওই দিন কোম্পানিগুলো শেয়ার লেনদেন বন্ধ থাকবে। এই ছিল আমার কাছে থাকা উভয় স্টক এক্সচেঞ্জের সর্বশেষ খবরাখবর। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলছেন, সমৃদ্ধ দেশ গড়তে প্রতিবেশী দেশগুলোর সাথে সুসম্পর্ক বিশ্বাস করে বাংলাদেশ। ভুটান বাংলাদেশ পিটিএ স্বাক্ষর অনুষ্ঠানে রোববার একথা বলেন তিনি। এ সময় তিনি আরো বলেন, আঞ্চলিক সুদৃঢ় যোগাযোগ অবকাঠামো সমৃদ্ধির নতুন দুয়ার উন্মোচন করবে। করোনা পরবর্তী সময়ে টিকে থাকার জন্য আঞ্চলিক ও আন্তর্জাতিক যোগাযোগের কোনো বিকল্প নেই। এছাড়াও তিনি আরো বলেন, ভুটান চাইলে বাংলাদেশের চট্টগ্রাম, মোংলা পায়রা বন্দর, সৈয়দপুর বিমান বন্দর ব্যবহার করতে পারে। বঙ্গবন্ধুর ভাস্কর্য সহ দেশের সকল ভাস্কর্য রক্ষার হাইকোর্টে রিট আবেদন করা হয়েছে। আজ রোববার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখার এই রিট করেন আইনজীবী বি উত্তম লাহিড়ী। গত 13 নভেম্বর ঢাকার গেন্ডারিয়ার দুপখোলার মাঠে তৌহিদি জনতা ঐক্য পরিষদের ব্যানারে এই সময় থেকে মুজিব বর্ষের উপলক্ষে বঙ্গবন্ধু ভাস্কর্য স্থাপনের বিরোধিতা করা হয়। একই দিনে রাজধানীর বিএমএ অডিটোরিয়ামে বাংলাদেশ খেলাফত যুব মজলিস ঢাকা মহানগর উদ্যোগে শান-এ রিসালত কনফারেন্স, বাংলাদেশ খেলাফত মজলিসের ভারপ্রাপ্ত মহাসচিব ও বাংলাদেশ খেলাফত যুব মজলিসের কেন্দ্রীয় সভাপতি মাওলানা মামুনুল হকও প্রকাশ্যে বঙ্গবন্ধুর ভাস্কর্য স্থাপনের বিরোধিতা করেন। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, কুষ্টিয়ার বঙ্গবন্ধু ভাস্কর্যের অবমাননা ক্ষমার অযোগ্য অপরাধ। তিনি বলে, এই ঘটনার সঙ্গে যারা জড়িত ভিডিও ফুটেজ দেখে অপরাধীদের শাস্তি পেতে হবে। রোববার সকালে নরসিংদী জেলা আওয়ামী লীগের বর্ধিত সভার প্রধান অতিথি বক্তব্যে তিনি একথা বলেন। ওবায়দুল কাদের তার সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সভায় যুক্ত হন। ইতিহাসের মীমাংসিত বিষয় নিয়ে একটি উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠী দেশব্যাপী ধর্মীয় বিভেদ তৈরির অপপ্রচারে লিপ্ত রয়েছে জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, এদেশ ও জাতির শ্রেষ্ঠ অর্জন স্বাধীনতা, তার স্থপতি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্যের অবমাননা দেশের চেতনার মর্মমূলে আঘাত হানা। কুষ্টিয়া শহরের 5 রাস্তার মোড়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্মাণাধীন ভাস্কর্য ভাঙচুরের ঘটনায় 4 মাদ্রাসার ছাত্রকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি বলেন, কোন রকম অরাজক পরিস্থিতি সৃষ্টি করতে দেব না। যদি কেউ মনে করেন তারাই অনেক শক্তিশালী হয়ে গেছে, এটা তাদের ভুল ধারণা। আজ রোববার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সমসাময়িক ইস্যুতে সাংবাদিকদের ব্রিফিংকালে মন্ত্রী একথা বলেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমাদের দল আওয়ামী লীগের পক্ষ থেকে সাধারণ সম্পাদক তিনি তার বক্তব্য স্পষ্ট করেছেন, আমিও আমার যারা শান্তি রক্ষায় নিয়োজিত আছি আমরা এইটুকু বলতে পারি, কোনো ধরনের অরাজকতা বাংলাদেশ করতে দেব না। অরাজকতা বলেন, ভাঙচুর বলেন,
কোনো রকম অরাজক পরিস্থিতি সৃষ্টি করতে দেব না। পুরান ঢাকার সোয়ারীঘাট এলাকার নদীর জায়গা দখল করে বুড়িগঙ্গার তীরে স্থাপনা তৈরি করেছিলেন ঢাকা 7 আসনের সংসদ সদস্য হাজী সেলিম। তিনি ওই স্থাপনার মদিনা পানির ট্যাঙ্কের সাইনবোর্ড ঝুলিয়ে এতদিন নদীর জায়গা দখল করে রেখেছিলেন। এবার নিজে ওই স্থাপনা ভেঙে দিলেন। ওই এলাকার আজ রোববার বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষের উচ্ছেদে অভিযান চালানোর কথা রয়েছে। তবে অভিযান শুরুর আগেই বেলা 11:15টার দিকে হাজী সেলিমের স্থাপনা সরিয়ে নিতে দেখা যায়। এই বিষয়ে হাজী সেলিম তার ব্যক্তিগত সচিব মহিউদ্দিন মাহমুদ বেলালের মাধ্যমে সাংবাদিকদের বলেন, আমি একজন সংসদ সদস্য, আইনের প্রতি শ্রদ্ধাশীল, প্রয়োজন সরকারের সহযোগিতায় আমি এগিয়ে আসব। তিনি বলেন, ওই জায়গায় ভাড়া নিয়ে ছালাই 2 ফুট জায়গা রাস্তার মধ্যে পড়েছে, সেখানে যা ছিল সরিয়ে নেওয়া হয়েছে। এছাড়া ওই এলাকার তার তেমন কোনো স্থাপনা নেই দাবি করে হাজী সেলিম বলেন, আমাদের ওই এলাকায় তেমন কোনো স্থাপনা নেই, একটু আছে, যেগুলো আছে সেগুলো যদি অবৈধ হয় তাহলে সরিয়ে ফেলা হবে। বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির মামলায় তদন্ত প্রতিবেদন জমার তারিখ আবেদনও পিছিয়েছে। 45 বারের মতো তদন্ত প্রতিবেদন জমা দেওয়ায় তারিখ পিছিয়ে আগামী বছর 13 জানুয়ারি দিন ধার্য করেছেন আদালত। আজ রোববার মামলাটির প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল, কিন্তু তদন্ত কর্মকর্তা আদালতে প্রতিবেদন জমা না দেওয়ায় ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাদবির ইয়াসির আহসান চৌধুরী নতুন এই দিন ধার্য করেন। 2016 সালের 5 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংক থেকে জালিয়াতি করে সুইফট কোডের মাধ্যমে বাংলাদেশ ব্যাংকের 8 কোটি 10 লাখ ডলার হাতিয়ে নিয়ে দুর্বৃত্তরা। পরে ওই টাকা ফিলিপাইনে পাঠানো হয়। ব্রিটেনের রানী দ্বিতীয় এলিজাবেথ কয়েক সপ্তাহের মধ্যে ফাইজার বায়োএনটেকের করোনার টিকা নেবেন। যুক্তরাজ্যের স্বাস্থ্য নিয়ন্ত্রণ সংস্থা ইতিমধ্যে টিকাটি জরুরি অনুমোদন দিয়েছে। আগামী সপ্তাহ থেকে সেইখানে টিকা কর্মসূচি শুরু হতে পারে। বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। যুক্তরাজ্যের মেইল অন সানডে পত্রিকার এক প্রতিবেদনে বলা হয়, 94 বছর বয়সী রানী এলিজাবেথ ও তার স্বামী 99 বছর বয়সী প্রিন্স ফিলিপ তাদের বয়সের কারণে শুরুতেই টিকা পাচ্ছেন। হাম রুবেলার টিকা দেওয়া নিয়ে সমস্যায় পড়েছে স্বাস্থ্য অধিদপ্তর। দেশব্যাপী মাঠ পর্যায়ে স্বাস্থ্যকর্মীদের কর্মবিরতির কারণে হাম রুবেলার টিকা দিতে পারছেন না তারা। টিকার মজুদ পড়ে আছে। এরই মধ্যে করোনা টিকা কোথায়, কিভাবে ব্যাখ্যা হবে তা নিয়েও আছে অস্পষ্টতা। সরকার করোনায় টিকা রাখার জন্য বিকল্প পথ খুঁজছে। গত ফেব্রুয়ারি থেকে একাধিকবার হাম রুবেলা টিকা কর্মসূচি স্থগিত করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়। সর্বশেষ 5 ডিসেম্বর থেকে 6 সপ্তাহ ব্যাপী দেশব্যাপী এই কর্মসূচি বাস্তবায়ন করার কথা ছিল, তাও স্থগিত হয়েছে। হবিগঞ্জের শাহজিবাজারে তেলবাহী একটি ট্রেনে 4টি বগি লাইনচ্যুত হয়েছে, ফলে বন্ধ হয়ে গেছে সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ। রোববার দুপুর 12:30টার দিকে এই ঘটনা ঘটে। লাইনচ্যুত ট্রেনটি উদ্ধারের জন্য আখাউড়া থেকে রিলিফ ট্রেন রওনা হয়েছে বলে জানিয়েছেন রেলের কন্ট্রোল রুম। বঙ্গবন্ধু টি-20 কাপে খেলতে আর বাধা নেই মাশরাফি বিন মুর্তজার। ফিটনেস পরীক্ষায় উতরে গেছেন তিনি। বিফ টেস্ট বিসিবির দেয়া নির্ধারিত মাপকাঠি ছুঁয়েছেন নড়াইল এক্সপ্রেস। বিসিবি থেকে তার বিফ টেস্টের স্কোর না জানালে ও টুর্নামেন্টে খেলতে পারবেন বলে জানানো হয়েছে। ফিটনেস টেস্টে উতরে গেলেও মাশরাফি কোন দলে খেলবেন তা এখনো নিশ্চিত নয়। লটারির মাধ্যমে নির্ধারিত হতে পারে তার ভাগ্য। এরপরে জানা যাবে চলতি টুর্নামেন্টে কোন দলে নাম লেখাচ্ছেন তিনি। এর আগে অনুষ্ঠিত বিসিবি প্রেসিডেন্ট কাপে ছিলেন না সাবেক এই টাইগার অধিনায়ক। এই ছিল আমার কাছে থাকা সর্বশেষ খবরাখবর। ধন্যবাদ সবাইকে।